বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব তোমাদের যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা তো অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছ। তো এই অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের কি পাস ফেল আছে কিনা সে ব্যাপারে আজকে আমরা কি আলাপ আলোচনা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো তোমাদের তো মোট 10টা বিষয়ে পরীক্ষা হয়। তো এর মধ্যে তোমরা যদি 3টি বিষয় কি পাও, 3টি বিষয় যদি তোমরা চতুর্ভুজ পাও তাহলে কিন্তু অকৃতকার্য মানে ফেল। অর্থাৎ 3টি বিষয় যদি চতুর্ভুজ পাও তাহলে কিন্তু তুমি ফেল হিসেবে বিবেচিত হবে এবং পরবর্তী ক্লাসের জন্য তুমি উত্তীর্ণ হবে না। তো এখানে কিছু আবার কন্ডিশন আছে, তো চলো আমরা দেখে নিই সে কন্ডিশনগুলো কি। তো 3টা বিষয়ে চতুর্ভুজ মানে তুমি অকৃতকার্য, কিন্তু অ্যাটেন্ডেন্স তারপরে তোমার যে পারফরমেন্স এগুলোর উপরে আবার কিছু সিদ্ধান্ত আছে। তো দেখো, তোমার যদি মোট কর্মদিবসে 70% উপস্থিত থাকো তুমি বিদ্যালয়ে, তাহলে তুমি কি শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে? তাহলে তুমি তোমার বিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে। এবং তোমার উপস্থিতি যদি ধরো 100 দিনের ভিতরে বা ধরো তুমি 70 দিনের কম উপস্থিত থাকো, ধরো তুমি 100 দিনে তুমি 20 দিন স্কুলে গেছো বা 30 দিন গেছো, তাহলে কিন্তু তুমি অনিয়মিত শিক্ষার্থী হবে এবং তুমি কিন্তু সেখানে মূল্যায়নের জন্য বিবেচিত হবে না। কিন্তু ধরো তোমার উপস্থিতি 70%-এর নিচে, কিন্তু এই ক্ষেত্রে একটা ঘটনা আছে, কিন্তু তোমার যদি পিআই বা পারদর্শিতা যদি ভালো হয় সেক্ষেত্রে একটা তুমি চান্স আছে যে তুমি উত্তীর্ণ হতে পারবে। অর্থাৎ তুমি যদি অনিয়মিত শিক্ষার্থী হও কিন্তু তোমার যদি পিআই ভালো থাকে তাহলে কিন্তু তুমি পাশ করবে বা কৃতকার্য হবে। কিন্তু দেখো এই ক্ষেত্রে তোমার একটা ক্রাইটেরিয়া আছে, সেটা কি, তোমার যে পিআই বা পারদর্শিতা কোনোভাবেই সেটা 50%-এর নিচে নামতে পারবে না। অর্থাৎ ধরো তোমার উপস্থিতি 70%-এর উপরে নেই, 70%-এর নিচে আছে, কিন্তু তোমার যে পারফরমেন্স বা এই 6 মাস তুমি যে কাজ করেছো এই পারফরমেন্সটা তোমার খুব ভালো, তাহলে কিন্তু তুমি কৃতকার্য হবে। কিন্তু ধরো তোমার পারফরমেন্সটাও 50-এর নিচে, তাহলে কিন্তু তুমি ফেল হবে বা অকৃতকার্য হবে এবং পরবর্তীতে তুমি উত্তীর্ণ হতে পারবে না। তো এগুলো তোমাদের কন্ডিশন। অর্থাৎ তোমার যদি উপস্থিতি ভালো থাকে এবং তোমার যদি পিআই ভালো থাকে তাহলে কোনো চিন্তা নেই, কিন্তু ধরো উপস্থিতি কম কিন্তু পিআই ভালো, তাহলে তুমি উত্তীর্ণ হবে। কিন্তু ধরো উপস্থিতিও কম আবার তোমার পিআইও কম বা পারদর্শিতাও কম, তাহলে কিন্তু তুমি উত্তীর্ণ হওয়ার জন্য বিবেচিত হবে না। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওটি রিওয়াইন্ড করে আবার দেখতে পারো। তো দেখো এরপর আবার আরেকটা ঘটনা ঘটতে পারে, শুধু উপস্থিতি বিবেচনায় কেউ উত্তীর্ণ হতে পারবে না। অর্থাৎ ধরো তোমার উপস্থিতি খুব ভালো, ধরো তোমার উপস্থিতি 70%-এর জায়গায় কত আছে, ধরো 70%-এর জায়গায় তুমি 80% বিদ্যালয়ে কি থেকেছো, 80% বিদ্যালয়ে উপস্থিত থেকেছো, তাই না? কিন্তু তোমার যে পিআইটা যা আছে, ধরো তোমার যে পিআই ধরো সেটা অনেক কম। ধরো সেটা কত হতে পারে, ধরো সেটা তোমার আছে ধরো 30% বা তোমার 30% পিআই। অর্থাৎ ধরো এখানে তোমার অ্যাটেন্ডেন্স ধরো খুব ভালো, অ্যাটেন্ডেন্স ধরো তোমার 80%, কিন্তু তোমার পিআই এখানে কত হবে, পিআই ধরো তোমার 30। অর্থাৎ এখানে কিন্তু তুমি কি হতে পারবে না, দেখো এখানে কিন্তু তুমি উত্তীর্ণ হতে পারবে না। অর্থাৎ তোমার শুধু উপস্থিতি ভালো থাকলে হবে না, তোমার পারদর্শিতা বা এই পিআই যে আছে এই পিআইটাও কিন্তু তোমার কি থাকতে হবে, ভালো থাকতে হবে। ঠিক আছে, তো চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশে কি বলা হয়েছে দেখো, অসুস্থতার অজুহাত যথেষ্ট প্রমাণ ছাড়া গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ তুমি বলতে পারো কি তুমি যে অনুপস্থিত থেকেছিলে বিদ্যালয়ে, তুমি অসুস্থ থেকেছিলে, কিন্তু তোমার এই ক্ষেত্রে যথাযথ প্রমাণ দেখাতে হবে তোমার স্কুল কর্তৃপক্ষের নিকট। তাহলে শিক্ষকরা যদি বিবেচনা করে সেই প্রমাণের ভিত্তিতে তোমাকে কি করতে পারবে, উত্তীর্ণ করার জন্য তারা সম্মতি দিতে পারে। তো দেখো এরপরে তোমাদের কিছু বিষয় জানা দরকার, যে ত্রিভুজ চতুর্ভুজ এই বৃত্ত এগুলোর মানে কি। তো দেখো এই তোমার প্রথমে আসি আমরা তোমার ত্রিভুজটা নিয়ে। তো ত্রিভুজ মানে কি, ত্রিভুজ মানে এটা দেখে বুঝবেন কি অসাধারণ হয়েছে। অর্থাৎ তুমি যদি কোনো বিষয়ে ত্রিভুজ পাও তাহলে বুঝবে কি তুমি অনেক ভালো করেছো। কিন্তু ধরো তুমি কি পেলে, একটু বৃত্ত পেলে, তার মানে হবে তুমি একটু ভালো থেকে একটু কম করেছো, মানে তোমার যে ত্রিভুজ পেলে তুমি যে মার্ক পেতে তার থেকে একটু কম পেয়েছো, এটাকে কি বলা হবে, বৃত্ত বলা হবে। ঠিক আছে, এরপরে কি আছে দেখো তোমার, এরপরে আছে তোমার হচ্ছে তোমার চতুর্ভুজ। এই চতুর্ভুজটা মানে কি, চতুর্ভুজ দেখে আমরা কি বুঝবো, তার যত্ন নেওয়া প্রয়োজন। তার মানে এখানে দেখো 3টা বিষয় আছে। চতুর্ভুজ মানে বুঝবো তার যত্ন নেওয়া প্রয়োজন, বৃত্ত মানে তার উন্নতি হচ্ছে, আর ত্রিভুজ মানে কি সে অনেক ভালো করেছে। ঠিক আছে, তো আশা করছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। তো দেখো চলো এখন আমরা পরবর্তী পার্টে চলে যাই, দেখি পরবর্তী পার্টে কি বলা হয়েছে। তো দেখো এখানে ধরো তোমাদের যে যে তোমরা ত্রিভুজ চতুর্ভুজ এর তোমাদের কিভাবে নির্ধারণ করা হবে আসলে। তো ধরো এখানে আমরা বিভিন্ন বিষয়ের নাম লিখেছি, যে আমাদের বাম দিকে ধরো আমরা বিভিন্ন বিষয়ের নাম লিখেছি, এখানে বিষয়ের নাম থাকবে। তো দেখো আর এই থেকে তোমার যে পিআই বা তোমার কত পেলে, ধরো এখানে বিভিন্ন নির্দেশক আছে, তুমি যেই কাজটা করতে পারো এক একটা কাজের ভিতরে তোমার ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দেওয়া হবে এক একটা বিষয়ের জন্য। তো দেখো এই ক্ষেত্রে তোমার যে একটা বিষয়ে তোমার ফাইনাল, অর্থাৎ এটা হচ্ছে তোমার
ফাইনালে তুমি কি করবে, মানে ফাইনালি তোমাকে কি করতে হবে, তোমাকে কি ত্রিভুজ দিবে না বৃত্ত পেবে। অর্থাৎ তুমি ধরো 7-8টা কাজ করলে একটা বিষয়ে, একটা ত্রিভুজ, একটা বৃত্ত, একটা চতুর্ভুজ পেলে, কিন্তু তোমার ফাইনালি তুমি কি পাবে। তো ধরো তুমি যদি সর্বোচ্চটা দেখবে সবসময়, তোমার রেজাল্ট সবসময় শিক্ষকেরা কি করবে, সর্বোচ্চ রেজাল্ট দেখবে। তো দেখো আমরা এখানে কি শিখেছিলাম, আমরা এখানে শিখেছিলাম তোমার সর্বোচ্চ রেজাল্ট এখানে দেখা হবে। অর্থাৎ আমরা সর্বোচ্চ মানে কি জানি, ত্রিভুজ হচ্ছে সর্বোচ্চ, আর বৃত্ত হচ্ছে মধ্যম, আর চতুর্ভুজ হচ্ছে সর্বনিম্ন। অর্থাৎ ধরো তুমি বাংলা বিষয়ে ধরো দেখো তোমার কি আছে, বৃত্ত আছে, ত্রিভুজ, চতুর্ভুজ সব কিছুই আছে, কিন্তু তুমি তো এখানে ত্রিভুজও পেয়েছো। তো ত্রিভুজ মানে কি সর্বোচ্চ, তার মানে এখানে তোমাকে কি দিবে, শিক্ষকরা তোমাকে ত্রিভুজ দিয়ে দেবে। তো একইভাবে গণিতের ক্ষেত্রে ধরো কি, গণিতের ক্ষেত্রে ধরো তুমি এই যে চতুর্ভুজ পেয়েছো, আটটাই চতুর্ভুজ পেয়েছো, এখানে তুমি চতুর্ভুজ পাবে। কিন্তু এই একটা জায়গায় যদি তুমি কি পাও, ধরো এই একটা জায়গায় তুমি যদি একটা পেয়ে যাও, একটা যদি তুমি ত্রিভুজ পেয়ে যাও একটা জায়গায়, এই এর জায়গায়, তাহলে কিন্তু তোমাকে এখানে কি দিবে, তোমাকে কিন্তু এই চতুর্ভুজের জায়গায় তখন এখানে শিক্ষকেরা আবার ত্রিভুজ দিয়ে দেবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি সর্বোচ্চটা পাও, তোমার এই সর্বোচ্চটা দেখা হবে সব সময়। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। অর্থাৎ যদি একটাও ত্রিভুজ পাও তাহলে তুমি ওই সাবজেক্টের ত্রিভুজ পাবে, এবং যদি একটা বৃত্ত পাও তাহলে ওই সাবজেক্টের বৃত্ত পাবে, এবং যদি কোনো ত্রিভুজ বা বৃত্ত না থাকে তাহলে সেই ক্ষেত্রে কী হবে, চতুর্ভুজ পাবে। তেমনভাবে ধরো ইংরেজির ক্ষেত্রে কী বলা হয়েছে, আর এখানে বৃত্ত আছে, তোমার চতুর্ভুজ আছে, তাই না, কিন্তু তুমি সর্বোচ্চটা দেখা হবে। তো এখানে তোমার সর্বোচ্চ কি, এই তোমার ত্রিভুজ হচ্ছে তোমার সর্বোচ্চ, আর বৃত্ত হচ্ছে মধ্যম, এবং চতুর্ভুজের সর্বনিম্ন। তো মধ্যমটা কি আছে দেখো, তো এটা তো ত্রিভুজের একটু নিচে হচ্ছে বৃত্ত, তার মানে তুমি এখানে বৃত্ত পেয়েছো দেখে তোমার এই যে ফাইনালে এখানে বৃত্ত দিয়ে দেবে। তো বিজ্ঞানের ক্ষেত্রে দেখো তুমি বৃত্ত পেয়েছো, চতুর্ভুজ পেয়েছো, ত্রিভুজ সবকিছুই পেয়েছো, তো তোমার রেজাল্টে কি দেখা হবে বিজ্ঞানে, তুমি সর্বোচ্চ যেটা পেয়েছো, তো সর্বোচ্চ মানে ত্রিভুজ, তার মানে তোমাকে এখানে ত্রিভুজ দিয়ে দেবে। তো তুমি যদি এখানে ধরো আরো অনেকগুলো বৃত্ত পেলে, কিন্তু তোমার যদি একটাও ত্রিভুজ থাকে তাহলে তুমি এখানে ত্রিভুজ পেয়ে যাবে। তো দেখো একইভাবে জীবন জীবিকার ক্ষেত্রে কি প্রযোজ্য, জীবন জীবিকায় ধরো ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ সবই পেয়েছো, কিন্তু তোমার সর্বোচ্চটা দেখা হবে, আগেই বলেছি সর্বোচ্চ মানে ত্রিভুজ, একটা ত্রিভুজ পেয়েছো বিধায় তোমাকে এখানে ত্রিভুজ দিয়ে দেবে। তো আশা করছি এই মার্কিং সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো তোমাদের যে মূল্যায়ন পদ্ধতিতে এখন তো মার্ক দিত, বা তোমার A+ থাকতো, তারপরে A- থাকতো, কিন্তু এখন তো আর এগুলো নেই। তো এখন তোমাকে কি করা হবে, 7টি ধাপে তোমাকে মূল্যায়ন করা হবে। তো সেই ধাপগুলো কি, চলো একটু আমরা দেখে নিই। তো তোমার যদি ধরো তুমি সবগুলোই কি পেয়েছো, সবগুলোই তুমি চতুর্ভুজ পেয়েছো, তাহলে তোমাকে কি বলা হবে, তখন প্রারম্ভিক বলা হবে, ঠিক আছে। এবং ধরো কিছু কিছু তুমি চতুর্ভুজ পেয়েছো, কিছু কিছু আবার বৃত্ত পেয়েছো, তখন বলা হবে কি বিকাশমান। এবং যদি তোমার যে ধরো বৃত্তের সংখ্যা বেশি, তখন কি বলা হবে তোমাকে, অনুসন্ধানী বা এক্সপ্লোরিং। তোমাকে এটা কিন্তু রেজাল্ট কার্ডে যেগুলো উল্লেখ থাকবে, যে এখানে তুমি কতগুলো বৃত্ত বা চতুর্ভুজ পেলে, এগুলোর ভিত্তিতে তোমার রেজাল্ট কার্ডে প্রারম্ভিক বা বিকাশমান এগুলো লেখা থাকবে। তো ধরো তুমি তোমার ত্রিভুজও পেয়েছো, আবার বৃত্তও পেয়েছো, তো তখন লেখা থাকবে সক্রিয়। আবার অগ্রগামী মানে তোমার ধরো যে ত্রিভুজের সংখ্যা একটু বাড়ছে এবং বৃত্তের সংখ্যা কমছে এবং কোনো চতুর্ভুজ নেই, তখন তোমাকে বলা হবে অগ্রগামী। এবং ধরো অর্জনমুখী মানে তুমি ধরো অনেকগুলো ত্রিভুজ পেয়েছো সবগুলো সাবজেক্টে, এবং কোথাও কোনো চতুর্ভুজ নেই, তখন কি বলা হবে, অর্জনমুখী, ঠিক আছে, বা অ্যাচিভিং। এবং ধরো তুমি সবগুলো সাবজেক্টে যদি ত্রিভুজ পাও, তখন তোমাকে কি বলা হবে, অনন্য। তো এইভাবে মূলত তোমাদের রেজাল্ট কার্ডটা করা হবে। এবং পাস ফেলের ব্যাপারটা কিন্তু আমরা শুরুতেই বললাম, এই যে তোমার কি কি বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। এই যে তোমার যদি 3টে বিষয় যদি তুমি চতুর্ভুজ পেয়ে যাও, অর্থাৎ ধরে যে এখানে এখানে তো আমরা 5টা বিষয়ের নাম লিখেছি, তাই না, যে এখানে আমরা 5টা বিষয়ের নাম লিখেছি, কিন্তু এখানে তোমাদের তো আরও 5টা বিষয় থাকবে। তো এখানে যদি তুমি ধরো এই যে একটা তুমি গণিতে ধরো চতুর্ভুজ পেলে, একই রকমভাবে তুমি যদি ইংলিশ বা বিজ্ঞানে এই 3টা বিষয় যদি তুমি কি পাও, চতুর্ভুজ পাও, তাহলে কিন্তু তুমি অকৃতকার্য হিসেবে বিবেচিত হবে এবং তুমি পাস করবে না। তো তুমি যদি 3টা বিষয়ে কম যদি চতুর্ভুজ থাকে, ধরো 2টে চতুর্ভুজ পর্যন্ত তুমি পাস করবে, কিন্তু যখনই তোমার ধরো এই যে এখানে চতুর্ভুজ ধরো তোমার এখানে কয়টা হয়ে যাবে, চতুর্ভুজ ধরো এখানে তোমার 3টা হয়ে গেল, এই যে একটা দুইটা, আবার ধরো তুমি এই যে এইখানেও তুমি কয়টা পেয়েছো, 3টা চতুর্ভুজ পেয়েছো। অর্থাৎ তোমার যখনই এই চতুর্ভুজের সংখ্যা কয়টা হয়ে যাবে, চতুর্ভুজের সংখ্যা 3টা হয়ে যাবে, তখন কিন্তু তুমি কি হয়ে যাবে, ফেল হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে। তো আশা করছি এই বিষয়গুলো তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের যে নেক্সট পরীক্ষাগুলো আছে সেগুলোর সমাধান নিয়ে হাজির হব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে অন্য টপিক নিয়ে আলাপ আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।